ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুন্নি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে তারা লক্ষ্য করেছেন বেশ কিছু বিষয়ে বর্তমান সরকার তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। সরকারের এই অবস্থান যদি বজায় থাকে তাহলে ত্রয়োদশ নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন অনুভব করছেন তারা। বিএনপির এই চাওয়া আরেকটি ১-১১ সরকারের গঠনের ইঙ্গিত বহন করে জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে বিএনপি -2 আলোচনার মতো এই নিরপেক্ষ সরকারের প্রস্তাব সামনে এনেছে। তার মতে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, যা ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমানে যে আদর্শিক বিভাজন বাংলাদেশে রয়েছে, বিশেষ করে মুজিববাদ, জিয়াবাদ, এরকম বাদ থেকে সরে আসতে চান তারা। যদি তাই হয় তবে কার কোন আদর্শকে ধারণ করে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, তার এই বক্তব্য কি -2 ফর্মুলাকে ইঙ্গিত করে? 6 মাস যেতে না যেতেই এখন কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি? বিএনপির এই নিরপেক্ষতার সন্দেহ কি সত্যি আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটিইউ তাজ রহমান, এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। দর্শক আছেন আপনারা আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাগত জানাই রাজকাহনে, এবং আমাদের অতিথিদের কাছে আমরা চলে যেতে চাই কৃতজ্ঞতা জানিয়ে। রাজিকুজ্জামান রতনকে দিয়েই আমরা শুরু করি। আজ আসলে পরের বেলাটা, সন্ধ্যার ঠিক আগে আগে অনেক কিছু আমরা একসাথে তথ্য জানতে পারলাম, মন্তব্য জানতে পারলাম। আপনারাও নিশ্চয়ই সেটার সাথে একমত হয়েছেন। একটা লাইন সবার মধ্যে একেবারেই অনেক বেশি সাড়া জাগিয়েছে, সেটা হচ্ছে সরকারের নিরপেক্ষতা চাইলে ১-১১ ইঙ্গিত করছে বিএনপি। আপনার কি আসলে মনে হয় যে সরকারের নিরপেক্ষতার সাথে ১-১১ সম্পর্ক আছে? ধন্যবাদ। মানে এই প্রশ্নটা আরও বহু প্রশ্নের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এইটার সঙ্গে কে বিরোধিতা করবে? কেউই নিশ্চয়ই না। কিছুই না। তাহলে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে তার মধ্যে অশুভ ইঙ্গিত খুঁজে পাওয়া যাচ্ছে কেন? এই প্রশ্নটা আসতে পারে। আমরা তো বিগত 3টা নির্বাচনে দেখেছি, এবং তার আগের নির্বাচনেও এই অভিজ্ঞতাটা বাংলাদেশের জনগণের হয়েছে। একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সরকারের নিরপেক্ষতা একেবারে অবশ্যম্ভাবী। এমনকি 2024 সালে সেই বিশ্ববিখ্যাত আমির নির্বাচন পরিচালনা করেছেন যে নির্বাচন কমিশন, বিশ্ববিখ্যাত বললাম, এবার পৃথিবীর কোথাও কোথাও এই ধরনের নির্বাচনের আগে হয়নি। হ্যাঁ, অভূতপূর্ব, অশ্রুতপূর্ব এরকম ঘটনা। সেটা করার পরে তিনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু একটা কথা বলে গিয়েছিলেন। সেটা বললেন যে সরকার না চাইলে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় না। তার মানে এই দাঁড়ায় যে সরকার চাইলেই সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব। আমি নেগেটিভটাকে যদি পজিটিভ করি, তাহলে আমরা তো সেরকম একটা সরকারই চাই, যে সরকার চাইবে নির্বাচনটা সুষ্ঠু হোক। এই সরকার চাইছে না, এটা এত সহজে মনে হচ্ছে। এই সরকারকে ব্লেম করার মতন জায়গায় এখনো আসেনি, কিন্তু এই সরকারের ভূমিকা নিয়ে কেউ কি কোনো সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। সরকার থাকবে না, তার সমালোচনা থাকবে না, এরকম কোনো সরকার পৃথিবীতে কখনো আসবে? এই লাইনটা বোধহয় অনেক বেশি অগ্রিম বলা হলো কিনা, যে আমরা তখন একটা এমন সরকার চাই যেটা নিরপেক্ষ সরকার হবে নির্বাচনের জন্য। তার মানে আমরা এই সরকার বাদ দিয়ে আমরা অন্য একটা সরকার চাইছি। এই লাইনটা কি এই সময়ের জন্য মানে বেশি এগিয়ে বলা হলো কিনা? অনেক সময় প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও এটাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মানে পারিপার্শ্বিকতা কি বলে। যেমন ধরুন একটা নতুন দল গঠন হতে যাচ্ছে, আচ্ছা ফেব্রুয়ারি মাসে তারা আত্মপ্রকাশ করবেন। সেই দলের সঙ্গে যারা আছেন এবং সেই দলের যারা পৃষ্ঠপোষক, সেই দলের যারা শুভানুধ্যায়ী, তাদের অনেকেই আবার বর্তমান ক্ষমতায় আছেন। আচ্ছা ধরুন ফেব্রুয়ারি মাসে এই দলটা আত্মপ্রকাশ করার পর এই দলটা নির্বাচনে গেল, আবার সেই দলের পৃষ্ঠপোষক, সেই দলের শুভানুধ্যায়ী এবং সেই দলের কিছু নেতা আবার সরকারের সঙ্গেও আছেন, তখন কি এই প্রশ্নটা আসবে না? আজকে তারা স্পষ্ট করেছে তারা যদি রাজনীতি করে সরকারে থাকবে না। তারা কারা? তারা মানে উপদেষ্টারা, মানে নাহিদ ইসলাম বা নাহিদ ইসলাম তো নাগরিক কমিটি করছেন না, তাহলে এটা না বলতে হবে নাগরিক কমিটি। হ্যাঁ, নাগরিক কমিটি। তাহলে নাগরিক কমিটির কেউ তো সরকারের নাই না, কার প্রশ্ন কে উত্তর দেয়? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো, তারা বলছে দুটো আলাদা এন্টিটি, কিন্তু দুটোর মধ্যে আবার দারুণ রিলেশন আছে। তারা উত্তর দিচ্ছে আবার। হ্যাঁ, তারা দারুণ রিলেশন আছে। এগুলো হয় কি অনেক সময় অস্বচ্ছতা অনেক প্রশ্নের জন্ম দেয়। সরাসরি বললেই হয়
যে হ্যাঁ আমরা একটা রাজনৈতিক দল গঠন করছি, যেই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল গঠন সম্পন্ন হবে সেই মুহূর্তে আমরা সরকার থেকে সরে আসবো, তাহলে একটা পরিষ্কার মেসেজ পাওয়া যায়। অথবা আমরা একটা রাজনৈতিক দল গঠন করছি, কিংবা যতদিন পর্যন্ত আমাদের দল গঠনের সময় লাগবে ততদিন পর্যন্ত নির্বাচনটাকে আমরা অপেক্ষা করা হোক। এই কথা কি বলা যায় না, আসলে? ধরেন যদি আমি বলি যে সৎ সাহসের কথা সবাই বলছে না, যে আমরা সৎ সাহসের পরিচয় দিতে চাই, তা সৎ সাহস হলে সৎভাবে বলুক। যেমন শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত একটা তো এইরকম তো বলতেই পারে। কিন্তু আমরা যেটা বলতে চাই, দুঃখের মধ্যে হোক আর ব্যঙ্গ করেই হোক, আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা মূল যে কথাটা বলতে চাই, আমরা তো 2024-এর যে 5ই আগস্ট যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে চেয়েছি না? সেই পরিবর্তন থেকে শুধুমাত্র শাসনের ব্যক্তির পরিবর্তন দেখতে চেয়েছি, শাসন ক্ষমতাটার পরিবর্তন দেখব না, যারা ক্ষমতায় আছেন তাদের আচরণের পরিবর্তনটা দেখব না, কিংবা যে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ করবে সেই রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির পরিবর্তন দেখব না। 2024 সালের 5ই আগস্টের আগে বাসদ যেভাবে কথা বলেছে, এখনও কি বাসদ সেইভাবেই কথা বলবে? সে কি বুঝবে না জনগণের শক্তিটা কীরকম, জনগণের আকাঙ্ক্ষাটা কীরকম? বিএনপি কি আগের মতো করেই এখন চলবে? কিংবা 5ই আগস্টের আগে যারা ছিলেন, যারা ক্ষমতায় এখন আছেন, আগে তারা তো এনজিও অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা মানবাধিকার কর্মী ছিলেন, তারা তখন যেভাবে কাজ করেছেন এখন কি ক্ষমতায় বসে ঠিক সেই কাজটা করেন, সেইভাবে করেন? তার মানে 5ই আগস্ট কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। শুধু চেয়ারের পরিবর্তন যেন না হয়, এটা যেন চরিত্রের পরিবর্তন হয়, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে, আমরা চাই যে জনগণের মধ্যে এই আস্থার জায়গাটা ফিরে আসুক, যে নির্বাচন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল, মানুষ মনে করবে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছে। মানুষ যেন মনে করে যে সরকার ক্ষমতায় আছে, সে আমাদের দুঃখ বেদনার কথা ভাবে, সে দূর করতে না পারুক। যেমন দ্রব্যমূল্য কেন কমাতে পারলো না? সরকার কি কোনো পদক্ষেপ নিয়ে ব্যর্থ হলো, নাকি পদক্ষেপ নিল না? যদি নিয়ে ব্যর্থ হতো, মানুষ বলতো যে হ্যাঁ সে চেষ্টা করেছে কিন্তু পারেনি। কিংবা যদি বলি যে কিভাবে এরকম অনেক ব্যর্থতার কথা তো রাজনৈতিক যারা নির্বাচিত, আমরা যদি ইনভার্টেড কমার মধ্যেও নির্বাচিত বলি, আর রাজনৈতিক সরকার থাকে, তাদেরও তো অনেক খবর থাকে যে 6 মাসের মাথায় অবিশ্বাসের তকমা আসলে দেয়া যায় কিনা, বা তারা যা করছে একটা নির্ভরযোগ্য সরকারের জন্য করছে না, হিসাবে করছে না, নির্ভরযোগ্য সরকার দরকার। এই লাইনগুলি আসলে এই সময়ের জন্যই ঠিক সময় হলো কিনা, শুধু হ্যাঁ না এর মধ্যে, কারণ আমি পরবর্তী না, সময় একটা ফ্যাক্টর, হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভিটিস তার চেয়েও বড় ফ্যাক্টর। আচ্ছা, মনে হচ্ছে কি কাজ করছি, আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সিয়ালের কথা বলছেন, এভিডেন্সের কথা বলছেন, সেখান থেকে মনে হচ্ছে যে এখনই আসলে বলাটা দরকার। আপনার কি সেটা মনে হচ্ছে? প্রথমত, সরকার যখন ক্ষমতায় থাকে প্রতি মুহূর্তে তাকে সমালোচনার মধ্যে থাকতে হবে, 1। 2 নম্বর হচ্ছে, সরকারকে যেমন সতর্কভাবে পথ চলতে হবে, ঠিক তেমনি সরকারের বাইরে যারা আছে তাদেরও কিন্তু সচেতন থাকতে হবে। এই যে কখনো কখনো একটা সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে শুধুমাত্র তার কারণে নয়, যারা তাকে সমালোচনা করে না বা সমালোচনা করতে ভয় পায়, এই ভয়ের পরিবেশ কিন্তু একটা সরকারকে ফ্যাসিস্ট বানিয়ে তোলে। ফলে আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সরকার এটা ভালো করলেও বলা উচিত যে আপনি এটা ভালো করেছেন, আরও ভালো করতে পারতেন, কিংবা আপনি এটা খারাপ করেছেন, এই খারাপ করাটা একদম ঠিক হলো না। এই পরিবেশটা যদি দেশে না থাকে তাহলে তো সংকট সে আগের মতো একই পরিস্থিতি তৈরি হবে। এটিও তাজ রহমান, আসলে কি মনে হয় যে কথোপকথনের মধ্যে আমরা আজকে গেলাম, পাল্টাপাল্টি বিএনপি বলল, তথ্য উপদেষ্টা বলল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা তথ্য আসলো, ইঙ্গিতটা কি সামনে রাজনীতির কি মনে হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 বিজ্ঞ আলোচক হেলাল ভাই এবং রতন ভাই। দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, আপনার এই প্রোগ্রামে 5 আগস্ট থেকে নিয়ে আগেও ছিলাম, পরেও আছি। আমরা আপনাদেরকে এই সংখ্যাটা বলে যাচ্ছিলাম, নির্যাতিত দল হিসাবে, নিপীড়িত দল হিসাবে, পার্টির অফিস জ্বালিয়ে দিয়েছিল, তখন এসে বলছিলাম এরা আমাদের সাথে লাগছে, আগামীতে আরও লাগবে। আপনার এখানে অন রেকর্ড প্রোগ্রাম, আপনি আমাকে প্রশ্ন উল্টা ছুড়ে দিয়েছিলেন, তাই শুরু করেছে আওয়ামী লীগের সাথে। আগেই তো যুদ্ধ চলছে, ঠিক আছে, এটা চলবে, আসলো আমাদের, এখন যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন যারা আছে বিএনপির সাথে। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা আমি দেখলাম, এনে খারাপ কিছু তো উনি বলেন নাই। গত সপ্তাহে আপনার এই টকশোতে আমি বলেছি, আপনি যদি দল করেন আপনার এখান থেকে উপদেষ্টা পদ থেকে সরে আসতে হবে, আপনারা রেফারির ভূমিকা থেকে আমাদেরকে খেলতে দিতে পারেন না। তারা বলেছে, হ্যাঁ, এই কথাটি তো উনি বলেছেন। সন্দিহান হচ্ছেন যে ওনারা ওইখানে থেকে উনি যদি এটা বলেন কাউকে ইঙ্গিত না করে, আপনি আপনার উপর এটা নিচ্ছেন কেন? ঠাকুরকে আমি কলা খাইনি, এটা কেন আপনি আপনারা উত্তর দিতে যাচ্ছেন কেন? আপনাদেরকে তো ইন্দিক ডাইরেক্ট নাম ধরে বলে নাই, আপনারা কেন পার্সোনালি এটা নিচ্ছেন? দেখেন, আপনাকে একটা বলি, আপনি ইনক্লুসিভ জাতীয় ঐক্য চাচ্ছেন, কীভাবে হবে জাতীয় ঐক্য? 48 পার্টি, 48টা পার্টি হলো নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে,
তার মধ্যে গত যে মিটিংটা হলো কয়টা, 14টা বা আপনাদের অ্যাজ পার মিডিয়া রিপোর্ট অনুযায়ী। আপনি এতগুলো দল বাদ দিয়ে বাকিগুলো দল নিয়ে আপনি করবেন। যারা আগে ছিল এখানে, মান্না ভাই উপস্থিত নাই, আমাদের গত টকশোর যে ভাই ছিল যা কমিউনিস্ট পার্টির, উনি ছিল না, উপস্থিত নাই। এদেরকে বাদ দিয়ে আপনি আবার দাও তো দেন নাই, আপনি একটা ন্যাশনাল কার্যক্রম চালাচ্ছেন জাতীয়, এটা হবে না। নতুন রাজনৈতিক দল করেন না, আপনার গণতান্ত্রিক অধিকার করতে পারেন, কিন্তু আপনি বন্ধুত্ব তো বাদ দিয়ে দুশ্মনী শুরু করে দিচ্ছেন সব রাজনৈতিক দলের সাথে। এটার প্ল্যানটা কি? এটার মিনিংটা কি? কেন করতে যাচ্ছেন? কারণটা কি? আপনি একটা দলকে মুজিববাদ, পরে জিয়াবাদ, এই হিন্দের কথা বলতে পারেন না। এটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এই দল যারা করে তাদের একটা পার্সোনাল সেন্টিমেন্টটাকে তাদের নেতার প্রতি, আমি আমার নেতা আমার ডানে ওনার নেতার প্রতি, এটা আমাদের এই সংগঠনগুলোর থাকে। আপনি এইদিকে ডাইরেক্ট এটাকে যখন যাবেন তখন কি হচ্ছে, দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে যাচ্ছে। বিএনপি কাউন্টার দেওয়া শুরু করে, তারপরে কি হবে, দেশে অস্থিরতা শুরু হবে, রাজনৈতিক একটা দাবি আদায়ের মাঠ খেলা শুরু হয়ে যাবে। এরা ক্ষমতায় থেকে চাবে একটা, মাঠ থেকে বিএনপি চাবে একটা। এটা দেশটা কি ভালোর দিকে যাবে? দেশটা অলরেডি ডিভাইডেড বাই ম্যানি ফ্র্যাকশন। ইউনূস সাহেব নিজে একজন ভালো লোক, চেষ্টা করে যাচ্ছে, পারছে না। একসাথে 100 জন স্টুডেন্ট গিয়ে ঢুকছে দাবি নেওয়ার জন্য, উনি নিজে বলতেছে আমি কী করবো, আমি নিজেই পারছি না। এখন আপনি কি দেশটার একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন? বিএনপি তো নির্বাচন বলতেছে, জাতীয় পার্টি বলতেছে এটা নির্বাচন হবে, তারাও বলছে নির্বাচন, তারা তো বলছে তাদের সময় টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডিসেম্বর বা জানুয়ারি বা জুনের মধ্যে, সেটার কিন্তু পরিবর্তন এখনো পর্যন্ত আসে নাই, বা পরিবর্তনের কোনো ইঙ্গিত কি আপনারা দেখেছেন নাকি? দেখেন, ওভারনাইট পলিটিক্যাল পার্টি তৈরি যেমন হয় না, ওভারনাইট কিন্তু নেতাও তৈরি হয় না। এটা অজস্রবার টেলিভিশন আপনারটা তো বলে গিয়েছে। এই হেলাল ভাই কি একদিনের নেতা হয়ে আসছে টকশো করছে? রতন ভাই আছে, আমাদের রাজনৈতিক জীবন সবার 25 বছরের উপরে। আপনি কালকে দল তৈরি করবেন আর মানে ডে আফটার টুমোরো পার্লামেন্টে যাবেন, অ্যান্ড ফলোয়িং ডে আপনি শপথ নেবেন যে মন্ত্রী হবে। বাংলাদেশের রাজনীতিতে এত সহজ এটা মনে করা ঠিক না। পাকিস্তানে ইমরান খান 18 বছর রাজনীতির বাইরে, ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতায় যেতে হয়েছিল। আপনি রাজনৈতিক দল তৈরি করেন, সময় দেন, মানুষ আপনাদেরকে চিনক, আপনার দল চিনক, প্রতীক চিনক, আপনি মাঠে আসেন, একসাথে আমরা খেলি। তারপর একটা সময় আপনাদের টাইম হবে, কেন হবে না? আপনার এই দেশ আপনাদের, আমাদের সবার। এবার দাঁড়ালে তাদের অসুবিধা কি? তারা যদি পারে তারা আপনি পাওয়ার বলয় থেকে কেন দাঁড়াবেন? তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। ফ্রি ফেয়ার ক্যাডেবল ইলেকশনের জন্য বিএনপি আন্দোলন করলো 17 বছর। আমরা বলে গেলাম, কয়েকজন আছি আমাদের বাম দিকে রতন ভাই সহ অনেক অজস্র টকশো করেছি, যেটার জন্য আন্দোলন করলো এদেশের মানুষ, সবাই অংশগ্রহণ করলো। আবার সেটার জন্য বললে আপনারা খেপে যান আমাদের রাজনৈতিক দলের উপরে, নেতাদের অশ্রদ্ধা করেন, বক্তব্য দেন পার্সোনাল ইস্যু নিয়ে, এগুলো হলে তো জাতি বিভক্ত হয়ে যাবে। আপনারা একটা করে যাচ্ছেন, একটা সরাবেন, সেনাপ্রধান সরাবেন, রাষ্ট্রপতি সরাবেন, বিএনপি এখানে বলছে না এটা করা যাবে না, কনস্টিটিউশনাল বেকম হবেন। আপনারা বলছেন সংবিধানকে কবর দিবেন। এই সংবিধান তো আওয়ামী লীগের না, এই সংবিধান বিএনপি না, এই সংবিধান জাতীয় পার্টির না, এই সংবিধান বাসুদের জাসদের না, এটা দেশের মানুষের সংবিধান। আপনি 17বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরও 17বার করেন না, অসুবিধা তো নাই। রাজনৈতিক দলগুলো বলছে সংস্কারের প্রয়োজন আছে, করতে হবে, কিন্তু আপনি কবর দিয়ে ফেলবেন। তারপরে বলছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লিখবে তাদের কলম ভেঙে দিব। আমি টকশোতে এই সারা দুনিয়া দেশব্যাপী দেশের মানুষ দেখছে, 1982-তে কিন্তু ফকল্যান্ড ওয়ার হয়েছিল ব্রিটিশ আর আর্জেন্টিনা, জানেন? আর্জেন্টিনা দখল করেছিল ফকল্যান্ড। বিবিসি রিপোর্ট করেছিল ওই জেনুইন রিপোর্টটা। তখন মার্গারেট থেচার ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার। উনি বিবিসির বিরুদ্ধে সমালোচনা করে বলেছিলেন বিবিসি ব্রিটিশ সোলজারের পক্ষে না, ব্রিটিশ জনগণের পক্ষে না, তারা আর্জেন্টিনার পক্ষে। তখন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির যিনি প্রধান ছিলেন, চেয়ারম্যান, এটা ট্রাস্টির আন্ডারে চলে, এটা নট বাই দি গভর্নমেন্ট। ওই ট্রাস্টির চেয়ারম্যান বলছেন আমরা মিডিয়া, আমাদের কাজ হলো সত্য তুলে ধরা। এখন আমরা যারা আলোচনা সমালোচনা করছি, মিডিয়া যারা তুলছে, তাদের কলম ভেঙে ফেলবেন আপনি? তাহলে এটা বৈষম্য তো বড়টা আপনারাই তৈরি করে দিচ্ছেন, যাই বৈষম্য সরাইলেন সেই বৈষম্য থেকে আপনাদের দিকে যাচ্ছেন। আপনি মিডিয়া দখল করতে যাচ্ছেন, মিডিয়া থেকে বলছেন 10 জন লোক চেঞ্জ করতে হবে, একটা পত্রিকা অফিসে গিয়ে বলতেছেন আপনারা চেঞ্জ করতে হবে। দলগুলোও করছে, আগে করেছিল, করছে, এখনো করছে। এখন যদি করে থাকে রাজনৈতিক দলগুলো, না শুনেন মনিয়ে, যদি রাজনৈতিক দলগুলো করে থাকে এটা এক্সপোজ হওয়া উচিত, সবার উচিত, এবং রাজনৈতিক দলগুলো ধরা উচিত, তাদের নেতারা ধরা উচিত বলে আমাদের কারা এটা করছে। এই কারণেই আমরা বলছি যে মুখোমুখি দাঁড়ানোর অবস্থান এটা কিনা। আপনি অনেকগুলি পয়েন্ট বলেছেন যাতে একটা অনাস্থা বা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেই পয়েন্টগুলো আপনি বলছেন, এবং সেটা কিছুটা আমরা রাজনৈতিক দল তো ফেরেশতা না, না না না, কিন্তু আমাদের ভুলগুলোতে সংশোধন করে আমরা চাচ্ছি একটা এক জায়গায় বসে দেশটা ঠিক করি। নিরপেক্ষতার প্রশ্ন তো আমি একটু এর কাছে আসি, তাহলে আমি কথা বলতে পারবো। আমি বিএনপির কাছ থেকে শুনি, আজিজুল বারী হেলালের কাছ থেকে।
অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। নিরপেক্ষতার প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই পয়েন্টে বলেছেন যে দলে থেকে আপনি সরকারের থেকে আপনারা দল গঠন করতে পারবেন না, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং তখন আমরা একটা নিরপেক্ষ সরকার তৈরি করব। ধরেন সরকারে আছে যারা, তারা সরকারেই রইল, তারা কোনো দলে গেল না, তখন কি এই নিরপেক্ষ বলে মনে হবে এই সরকারকে? আপনি যে ন্যারেটিভটা বললেন, আসলে কি ন্যারেটিভটা ওরকম? আপনি সংবাদটা পড়েন, সেখানে বলা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এখন যে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নিরপেক্ষ সরকার, অর্থাৎ নির্বাচনকালীন সরকার। এই সরকারের ক্যারেক্টারটা হলো নিরপেক্ষ থাকা। এখন এই সরকারের থেকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, মির্জা ফখরুল দল গঠনের কথা কি বলছে পড়েন, আপনি যে প্রশ্নটা করেন তার সাথে সাংঘর্ষিক। সরকারের প্রতিনিধি রেখে, আমি একদম যা বলেছে তাই বলি, নির্বাচনে যদি না, সরকারের প্রতিনিধি রেখে শিক্ষার্থীরা নির্বাচনে গেলে মানবে না রাজনৈতিক দল, দল গঠনের কথা হলো এখানে, তাহলে আপনি এটা তুললেন, ওটার উত্তর আমি দিচ্ছি। অতএব আপনি এটা মিসকোট করলেন। মানে সরকারের প্রতিনিধি থাকলে আমরা নির্বাচনে, আমি সেটাই বলছি যে আমি এতক্ষণ বসে বক্তব্য শুনছিলাম যে আপনারা আসলে যে জিনিসটা মিস করছেন। মনে রাখবেন, আমাকে বক্তব্য দিতেন, বিএনপি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ৭৫ পরে রাজনীতি করার সুযোগ দিয়েছে, কারণ আমরাই মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করেছিলাম। যে আওয়ামী লীগ রাজনীতি করে আমাদের বদৌলতেই, যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করে সমস্ত দলের কণ্ঠ চেপে রেখেছিল, পত্রিকার কণ্ঠ, বাক স্বাধীনতা, আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়ে সবাইকে আবার রাজনীতি করার সুযোগ দিতাম। এবং আমরা যে কোনো রাজনৈতিক দলকে কংগ্রাচুলেট করি, অগ্রিম কংগ্রাচুলেট করি। যে কোনো রাজনৈতিক আদর্শ কর্মসূচি নিয়ে যদি কোনো রাজনৈতিক দল আসে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু না থাকে, জনগণ যদি মেনে নেয়, অবশ্যই রাজনৈতিক দলকে কংগ্রাচুলেট করি। এখন বক্তব্য যেটা, যে এই যে নির্বাচনকালীন সরকার, এটার ক্যারেক্টার হলো নিরপেক্ষ থাকা। প্রথম যেটা বললাম, আপনি সরকারের থেকে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে কি আর নিরপেক্ষ থাকে, সরকারের কার্যকারিতা থাকে? বলতে পারেন যে ৩ জন উপদেষ্টা দল গঠনের সাথে জড়িত থাকবে, তারা বাদ যাবে। আরে ভাই, ওই ৩ জন তো এতদিন আপনার পুরো উপদেষ্টা পরিষদ তো এর বাদ হয়ে যাওয়া উচিত। যদি এই উপদেষ্টা পরিষদের কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, যে অংশগ্রহণ করবে সে বাদ হলো, আর কেউ বাদ হবে না, এটা হয় নাকি? তাদের সাথে একটা নেক্সাস তো রয়েছে, নেক্সাস রয়েছে না? তারপর প্রতিনিধিরাও সেটার সাথে একত্রিত, তাই তো? আমরা তো দল গঠন নিয়ে কোনো সমস্যা করতে না, কারণ দল গঠন আপনি যে কোনো ভাবে করতেই পারেন। আপনার অবস্থান কোথা থেকে সেটা জনগণের প্রশ্ন। বিএনপি দল গঠনকে স্বাগত জানায়। আমাদের আরো একটা প্রশ্ন থাকে, দল গঠন করতে গেলে একটা ফান্ডিং এর প্রয়োজন। এই ফান্ডিং এর উৎস জনগণের জানার অধিকার রয়েছে, যাতে বাংলাদেশে আপনার দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হয়। সুতরাং অবশ্যই কোনো দলের ফান্ডিং নিয়ে প্রশ্নই উঠতে পারে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম রাইটলি বলেছেন যে নিরপেক্ষ, যেহেতু সরকার নিরপেক্ষ, তাহলে নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারেন না। আর নির্বাচনে যে অংশগ্রহণ করেন, তাহলে তো এই সরকারের কার্যকারিতা থাকে না। শুধু ৩ জন উপদেষ্টা না, গোটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারও আপনার কার্যকারিতা থাকে না। আপনি দেখেন, ডক্টর ইউনূস সরকার যখন নির্বাচনী তখন দল গঠন করতে গিয়েছিল, ওই যে আপনার ২০০১ সালের পরে, তখন প্রথম কংগ্রাচুলেট করেছিল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইউনূস সরকারকে কংগ্রাচুলেট করেছে যে আপনাকে অভিনন্দন রাজনৈতিক অঙ্গনে আসার জন্য। আর সবাই বিরোধিতা করেছিল, অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং বিএনপিকে আপনারা বলছেন যে একটা রাজনৈতিক দল হচ্ছে, যা বিএনপি বাধা দিচ্ছে, বিএনপি তো কংগ্রাচুলেট করছে। নতুন নতুন মত ফুটতে দাও, শত ফুল ফুটতে দাও, এটা তো বিএনপিরই বক্তব্য। সুতরাং আমরা যেটা বলছি যে নিরপেক্ষ সরকার যদি নিরপেক্ষ থাকে, তার ক্যারেক্টার বজায় রাখে, তাহলে সরকারের থেকে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সুতরাং আর একটা কথা দেখলাম আমি, যে আপনি বলছেন, আপনি এটা খবরে পড়লেন যে আমাদের এই ছাত্র ভাইদের যে প্যারেন্ট অর্গানাইজেশন, তার একজন মুখপাত্র বলছেন অমুকবাদ তমুকবাদ বাংলাদেশে থাকবে না। তাহলে কোন মতবাদ থাকবে সেটা তাকে তো বলতে হবে, কোন মতবাদ থাকবে। তারা বলছে জনগণের মতবাদ থাকবে। এটা তো একটা ফার্সিক্যাল কথা। জনগণের মতবাদ মানে সব জনগণের মতবাদ কেউ করছে নাকি? একটা মতবাদ তা থাক দিক, যে এইটা এই মতবাদ, সেটা আপনার সেই মতবাদটা তারা নির্বাচন যেহেতু রাজনৈতিক দল করবে, সেখানে ম্যানিফেস্টোতে থাকবে, জনগণ গ্রহণ করলে করবে, না করলে না করবে। কিন্তু রাজনীতির মাঠে এরকম অনেক পলিটিক্যাল রেটরিক,
পলিটিক্যাল ন্যারেটিভ, পলিটিক্যাল বয়ান থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা। আমরা তাহলে ওই আলোচনাটাতে যাওয়ার আগে এই আলোচনাটা একটু স্পষ্ট হয়ে আজিজুল বারী হেলাল, তার মানে এটা স্পষ্ট যে ছাত্র প্রতিনিধিরা যদি এই সরকারে থাকে তারা দল গঠন করে নির্বাচনে গেলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এটা স্বাভাবিক। তো এটাই তো তাহলে এখানে কোনো অন্য হয় না। তার মানে যদি নিরপেক্ষ একটা অবস্থান এই সরকারে রাখতে হয়, ছাত্র প্রতিনিধিরা এই সরকারে যারা আছেন তাদেরকে এই সরকার থেকে পদত্যাগ বা চলে যেতে হবে, ব্যাপারটা কি তাই? না, পুরো সরকারই তো থাকার দরকার হয় না। সরকারে তো আপনি সরকারের মধ্যে আপনি অ্যামালগামেট হয়ে রয়েছেন, আপনি 3 জন মানে কি সরকার নাকি? বাকিরা তো ছাত্র প্রতিনিধি না। সেই আমি তো ছাত্রদেরকে আলাদা করছেন কেন? ছাত্ররা তো সরকারে রয়েছে, তাই না? এটা তো আমরাও কংগ্রাচুলেট করি, আমরা সমর্থন দিয়েছি বিধায় তো এই সরকার, ইউনূস সরকার, তাই না? এখন ডক্টর ইউনূস সরকার যখন নিরপেক্ষতা হারাবে, নিরপেক্ষতা হারাচ্ছে একটা জিনিস বললাম, আরো বিভিন্ন সেক্টরে তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যেমন জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা 5ই আগস্টের আগেও ছিল, 5ই আগস্টের পরেও ছিল যে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের পথে উত্তরণ। সেই উত্তরণে তিনি দীর্ঘসূত্রিতা করছেন, বিভিন্নভাবে দীর্ঘসূত্রিতা করছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সরকার একটা ডেডলাইন দিয়েছে 1 বছর এবং 1.5 বছর। আমরা বলছি এটা টু লং, এর আগেই করা যায়। কারণ আপনার বিরুদ্ধে যে প্রতিবিপ্লবী সিনড্রোম, আপনি রাষ্ট্র পরিচালনার পারফরমেন্সের যে ঘাটতি দেখা দিচ্ছে, আপনি যদি এইভাবে সরকার পরিচালনার দুর্বলতা দেখান এবং একটি রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতায় যত ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, আমাদের বিপ্লব ব্যর্থ হবে। এই জন্য আমরা বলছি যে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট অতি জরুরিভাবে পলিটিক্যাল সরকার দরকার। এইখানে তথ্য উপদেষ্টা অনেক দীর্ঘ একটা স্ট্যাটাস লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার মধ্যে অন্যতম ছিল 5 আগস্টের পর জাতীয় সরকার গঠন করার কথা ছিল, বিএনপি সেটা করে নাই। এই কারণে করেনি কারণ জাতীয় সরকারের মেয়াদ অনেক বড় হতে পারে, এই কারণে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চেয়েছে, নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চেয়েছে। এবং একই সাথে তারা বলেছেন যে প্রত্যেকটা ঘটনায় বিএনপি আসলে কোনো কিছুতেই সমর্থন করে নাই, যারা ছাত্র জনতার দাবি ছিল বিএনপি সেগুলোর সাথে একমত হয় নাই। তারা বলছেন এটা 1-11 ইঙ্গিত। রাজনৈতিক দলগুলো তা মনে করে কিনা? বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আলোচনাতে আছি যে 1-11 প্রসঙ্গ, তথ্য উপদেষ্টা বললেন, কেন বললেন সেই ভীতির কথা, কেন এখন কাজ করছে, যেটা বিএনপি একদম 5 তারিখের পর থেকেই বলছিল। আমি রাজিকুজ্জামান রতনকে দিয়ে শুরু করি। মানে 1-11 মতো পরিস্থিতি আসার অবস্থা কি এখন দেশে আছে কিনা? আমার মনে হয় যে এই ধরনের বিষয় নিয়ে অতিকথনটা খুব খারাপ। অতিকথন কখনো কখনো মানুষ যা ভাবে না সেই দিকেও মানুষকে পরিচালিত করে। এই জন্য যারা রাজনীতি করবেন তাদের অন্তত এতখানি দায়িত্বশীল হওয়া উচিত যে আমি যে কাজটা করতে চাই না সেই কাজ সম্পর্কে আগ বাড়িয়ে কোনো কথাও যেন বলতে না চাই, অথবা আমি যে কাজটা করতে চাই এটা আরেকজনের মুখ দিয়ে বলাতে চাই। এগুলো কিন্তু রাজনীতিতে এক ধরনের অসততা। আমরা মনে করি, আমাদের বাসদের পক্ষ থেকে আমরা মনে করি যে না, এনাফ ইজ এনাফ। 15 বছরের একটা শাসন, যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল অনেক দিক থেকে, এবং একটা রাজনৈতিক প্রক্রিয়ার ধ্বংস করে দেওয়ার ক্ষোভটাও ছিল ভীষণ, যে 3টা নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচনের প্রক্রিয়াটাকে শেষ করেছে। তারা দুর্বৃত্তপনাকে রাজনীতিকরণ করেছে এবং রাজনীতিবিদদেরকে দুর্বৃত্ত বানিয়েছে। তারা যেটা করেছে, দমন পীড়নকে এমন একটা মাত্রায় নিয়ে গেছে যে গোটা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করেছিল, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। তার চেয়ে তো ভয়ঙ্কর যে জিনিসটা হয়েছিল যে তোষামদের এমন একটা মানে সংস্কৃতি চালু হয়েছিল এখানে, যে যা বিশ্বাস করে না তাও বলে সন্তুষ্ট করার মানসিকতা তৈরি হয়েছিল। তার ফলাফল দেখুন, এখন ছাত্রলীগের সংগঠন থেকে বেরিয়ে আসছে আবার ছাত্র শিবির। তাহলে কেমন করে ছাত্রলীগের মধ্যে টিকে ছিল? কয়েকদিন আগে দেখলাম যে আওয়ামী লীগের ভিতর থেকে জামাত বেরিয়ে আসছে। তো এগুলো কেন হয়, কেমন করে হয়? এগুলো তার মানে রাজনীতিতে এমন একটা জিনিস দাঁড় করিয়েছিল গত 15টা বছর, যে যারা নীতির কথা বলেন তারাও দেখেন কি কি আচরণগুলো তখন করতে বাধ্য হয়েছে। কিন্তু ওগুলো তো আমরা বাদ করে দিয়ে যখন শুরুটা করছি নতুন, না বাদ করে দেই নাই তো, বাদ করে দিতে চেয়েছি, দেই নাই। আচ্ছা, দিতে পারি নাই, বাদ করে দেই নাই মানে দিতে পারি নাই, বাদ করে দিতে চেয়েছি। তখন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা এরকম হওয়া উচিত ছিল যে এই অন্তর্বর্তীকালীন সময়ে পুরনো ক্লেদ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে যদি পুরনো ক্লেদটা নিয়ে মাখামাখি শুরু হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? মানুষ বলবে তাহলে আগের চাইতে তুমি কি উন্নত করলে বাবা? যেমন সে বলেছে না যে এই
জাতীয় ঐক্য লইয়া আমরা কি করিব। তা মানুষও যদি বলে যে এই পরিবর্তনকে আমরা কোন দৃষ্টিতে দেখিব, কারণ যে পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের অন্তত বডি ল্যাঙ্গুয়েজেরও পরিবর্তন হলো না। আগের সরকারে যারা বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, এখন আপনারাও যদি ওইরকম করে কথা বলেন তাহলে মানুষ বলবে যে বডি ল্যাঙ্গুয়েজটাও তো পাল্টাতে পারলেন না আপনারা। 1 2 নম্বর হচ্ছে রাজনীতি এটা একটা বিতর্কের জায়গা। রাজনীতি শুধু বিশ্বাস দিয়ে চলে না, এখানে বিতর্ক করতে হয়। একটা সবচেয়ে সৎ উদ্দেশ্যেও কেউ যদি কাজ করে সেটা নিয়েও মানুষ প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা সহ্য করার, প্রশ্নটা গ্রহণ করার মানসিকতা না থাকলে তো গণতান্ত্রিক সংস্কৃতিটা গড়ে উঠবে না। আপনি প্রশ্ন করলেই শত্রু হয়ে যাবেন, আপনি সমালোচনা করলেই আমার শত্রু হয়ে যাবেন, নিশ্চয়ই না। এবং সেটার যেটা আপনি বলছেন যে সেটার একটা সংযুক্ত উত্তর বা রাজনৈতিক উত্তর থাকাটা দরকার, কারণ এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা চট করে অনেক বড় বড় কথা আমরা জানতে পারছি। 1-11 মতো প্রসঙ্গ যখন সরকারের তরফ থেকে আসে, আমি তাজ ভাইয়ের কাছে আসি, এটিও তাজ রহমান, তখন আসলে একটুখানি চিন্তিত হওয়ার আভাস আসে যে কারণ নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখন আর নন, তিনি সরকারের তথ্য উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তিনি যখন 1-11 সংখ্যার কথা বলেন যে বিএনপি সেটা চাইছে, তখন আসলে এটা একটা আশঙ্কার জায়গা তৈরি করেই কিনা? দেখেন 1-11 তো ওনারা করে ফেলছিল, প্রেসিডেন্টকে যদি ছড়াই দিত কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম হতো। সেটার জন্য তো বিএনপির কেটে দিবেন, আপনি জাতীয় পার্টিতে দিবেন, বামপন্থীরে দিবেন, এরা এটা হইতে দেয় নাই। যদি দিত বাংলাদেশে কিন্তু একটা ভ্যাকুয়াম হইতো, এবং সেই ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু তার ফোর্স যুক্ত। তারপরে একটা হাত দিতে চাইছেন সেনাবাহিনী প্রধানকে, এটাও তো 111 তৈরি করার একটা রাস্তা। সেনাবাহিনী প্রধানকে সরাই দিবেন, চিফ জাস্টিস এবং পুরো আপনার আপিলের ডিভিশন সবাইকে সরাই দিচ্ছেন। কয়েকটা দিন ওয়েট করলে প্রসেসের মধ্যে থেকে হইতো। আওয়ামী লীগ সরকারের সময় সমালোচনা করা যেত না, করলেই তারা খেপে যেত, উদ্ধত্তপূর্ণ আচরণ করতো, মিডিয়াতে যাওয়া যেত না, মামলা হতো, 4টা-5টা মামলা আমাদের নামে। এখন তো সেই অবস্থা শুরু হয়ে গেছে, ওনারা সমালোচনা টোটালি শুনতে পারে না, কোনো সমালোচনা নিতেই পারে না। মির্জা ফখরুল সাহেবের মতো ব্যক্তিত্ব একজন একটা কথা বলেছেন, এটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করা যেতে পারে। এত অ্যাগ্রেসিভলি এটাকে নিয়ে নেওয়ার কোনো কাজই ছিল না। আমাদের চেয়ারম্যান জিএম কাদের বলছেন বৈষম্য বলতাম আওয়ামী লীগের, এখন এরা বড় বৈষম্য অফিস খুলে বসে আছে, প্রতিদিন বৈষম্য তৈরি করছে, রাজনৈতিক দল মধ্যে বিভেদ তৈরি করছে প্রতিদিন। তাই হচ্ছে, আপনি আওয়ামী লীগের সাথে শেষ, আওয়ামী লীগের মনে করছেন এই দেশে সরাই দিয়েছেন, আওয়ামী লীগের 5000 নেতারা চলে গেছে, বাকি এই যে ভোটার যারা এরা চলে গেছে দেশে। বিএনপি বলেছে আওয়ামী লীগকে আমরা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা করছি না, একটা অংশগ্রহণমূলক ইনক্লুসিভ হোক। জিএম কাদের তাই বলছেন, বিএনপি তাই বলছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3টা স্টেক হোল্ডারের সাথে যুদ্ধ করে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আপনি ভোটার কত পার্সেন্ট আর বাকি থাকলো? এদেরকে নিয়েই তো আপনাকে রাজনীতি করতে হবে। আর জনগণ আপনারা দিতে হলে তো আপনি রাজনৈতিক দল তৈরি করবেন, আপনার প্রতীক নেবেন, সেই প্রতীকের উপরেই তো জনগণ ভোট দিবে। আপনি সেই ফরম্যাটে তো এখনও ফাউন্ডেশন লে ডাউন করেন নাই, আপনি এর আগেই যুদ্ধতে শুরু করে ফেলতেছেন, ব্যাটেল ফিল্ডেই যান নাই, আপনি এর আগেই তোমার যুদ্ধ মানে কাগজে বাঘ হয়ে গেছেন, যা করার বলার বলছেন। রাজনীতিবিদদের ভুল থাকবে, থাকতেই পারে, রাজনীতি স্টার্টিং যখন যে হুইলে থাকবে একজন রাজনীতিবিদের হাতে, ভুলটা হবে আপনি ধরিয়ে দিবেন। সব রাজনীতিবিদ যে ফেরেস্তা তাও না, সব রাজনীতিবিদ যে খারাপ তাও বলতে পারবেন না আপনি। রাজনীতিবিদের হাতেই কিন্তু দেশ এখনও পর্যন্ত টিকে আছে। রতন ভাই অফ দ্য একটু বলেছিল যে আমরাই তো সেই 111টা হইতে দেই নাই, ঠিক এই রাজনীতিবিদরা, এই রাজনৈতিক দলরাই হইতে দেয় নাই। যদি এটা প্রেসিডেন্টকে সরাই দিয়ে সম্মত হয়ে যেত, কী হইতো? কে প্রেসিডেন্ট আবার আরেকজন, আপনি কীভাবে? পার্লামেন্ট নাই, পার্লামেন্ট ছাড়া পার্লামেন্টের সিস্টেম প্রেসিডেন্ট তো নিয়োগ দেওয়ার ক্ষমতা কারণ নাই। এই পোস্টটাতে কি ইউনুস সাহেব যেত? পরে ওই মামলায় আবার আগামীতে আরও 5 বছর পরে আপনারা সবাই দাঁড়াইতেন, ওই আইসিটিতে আপনারাও যেতেন। এখন হলো কথাটা মুন্নিয়াপা, আমাদের রাজনৈতিক দলগুলো সবাই একসাথে বসতে পারবে। চিরশত্রু চিরবন্ধু বলতে রাজনীতিতে কোনো জিনিস নাই। দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এক টেবিলে বসে রাজনৈতিক স্টেক হোল্ডার আগামী দিনের দেশটা কীভাবে নির্মাণ করা যাবে বসে আলোচনা যদি না করি, দেশ অলরেডি ডিভাইডেড বাই দি ট্রু ফ্র্যাকশন। আগামীতে আরও প্রবলেম হবে, আমাদের এক জায়গায় বসে আলোচনায় আসতে হবে। আর বৈষম্য বিরোধী ছাত্রদের আল্লাহ কাউস্তে দিস বয় মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিশিয়ান, দে শুড রেসপেক্ট টু পলিটিশিয়ান। আপনি বল থাকতে পারে, আলোচনা করেন, আর আপনারা বিতর্ক মানবেন না। রতন ভাই যেটা বললো, পৃথিবীর ডেমোক্রেসির বিউটি হলো আপনার বিরুদ্ধে সমালোচনা যারা করবো তাদের কথা শুনতে হবে, ওইখান থেকে পিক করে নিয়ে আপনি কারেকশন করেন। দ্যাট ইজ হোয়াট দি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, মাদার অফ ডেমোক্রেসি পার্লামেন্টে বলা হয় তাদের সমালোচনার জন্য। একদম।
আজিজুল বারী হেলাল, যে কথাটাও নাহিদ ইসলাম তার ইয়েতে বলেছেন, তার অন্যতম একটা ছিল যে -2 ফর্মুলার মতো করে আপনারা আসলে নতুন করে এই একটা নিরপেক্ষতার কথা নিয়ে আসছেন এই কারণে, কারণ 1-11 আপনারাই আসলে চান নতুন করে। তার মূল কথা ছিল এইটা, এবং তার সাথে তার বাকি যেসব কথা ছিল সেটা শুরুর থেকেই আপনাদের অবস্থান এরকম ছিল, কারণ জাতীয় সরকার গঠন করার কথা বলা হলেও আপনারা তখন 5 আগস্টের পর জাতীয় সরকার গঠন করেন নাই, কারণ যে কোনো মূল্যে আপনারা একটা নির্বাচন চান, নির্বাচন আপনারা জিতে আসতে চান, সেই ইয়েটা তারা অনেক আগে থেকেই বলে আসছে। আসলে বিএনপি শুধু নির্বাচনের জন্যই কি এক ধরনের শঙ্কার মধ্যে দেশকে ফেলে দিচ্ছে কিনা? প্রশ্ন 3টা করলেন। প্রথমটা যেটা বললেন যে 1-11-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এবং বিএনপি। যে অভিশপ্ত 1-11, 17 বছরে যে স্বৈরাচার জন্ম দিয়েছিল, 2 বছর ব্যাপী যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবারও দেখেন আপনি যে এই সরকারের মেয়াদ কতদিন এখনো তিনি পরিষ্কার করেননি, তাই না? তা আমরা অতীতে উদাহরণ দেখেছি যে 2 বছর কিভাবে ছিলেন, এরপরে কি প্রসব করেছিলেন 17 বছরের ফ্যাসিবাদ। এবং সেই সমস্ত ওই 2 বছরের সরকারে কারা কারা ছিল, তারা কি এখন সরকারে নেই? তাহলে 1-11 যদি ঘটেই, তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই তো সেই ভূত বসে আছে না? যারা গত 2 বছর 1-11-এর সময় 2008 সালে একটা মারাত্মক রিগড ইলেকশন, এত টেকনোলজি এবং এত টেকনিক, এত আপনার মতলববাজি করে ইলেকশন করেছিল, তারা উপদেষ্টায় আছে না? তারা বিভিন্নভাবে বাংলাদেশের প্রশাসনেও আছে এবং পরাজিত ফ্যাসিবাদের লোকজনও উপদেষ্টাতে আছে এবং প্রশাসনেও আছে। সুতরাং 1-11-এর পক্ষে তো বাংলাদেশের জনগণ তখনও ছিল না, এখনও থাকবে না। অতএব 1-11-এর এই ভয়, এই যে তাজ ভাই যেটা বললেন, এটা তো ঠিকই। আমি আর একটা কথা বলি, দেখেন 1-11-এর সময় কিন্তু সংস্কার নামক এই লেক্সিকনটা ব্যবহার করেছিল। এখন যদি সংস্কার এত ইম্পর্টেন্ট হয়, গত 6 মাসে আপনি কি সংস্কার করেছেন? এই যে আমাদের উপদেষ্টা পরিষদ, ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ, আপনারা কি সংস্কার করেছেন, কি এমন দিয়েছেন জাতিকে যে আমরা তা অনুসরণ করতে পারবো? আপনারা তো ব্যর্থ হয়েছেন, পারফরমেন্সে দিতে ব্যর্থ হয়েছেন। তাহলে নতুন সংবিধান আপনারা রচনা করতে চান। জাতীয় সরকার প্রসঙ্গে আসার আগে এই প্রসঙ্গে শুধু একটা ছোট্ট লাইন আপনার কাছে জিজ্ঞেস করি। জাতীয় সরকারের বিষয়টা আমি বলি, দেখেন জাতীয় সরকারের কথা আমরাই প্রথম বলেছি, সেটা নির্বাচনের পর, আফটার দ্য ইলেকশন। এখন আপনি বলেন বিফোর দ্য ইলেকশন যদি জাতীয় সরকার গঠেন, তাহলে শেখ হাসিনা যে আমিডামি নির্বাচন করেছিল, এখন তো সেই নির্বাচনই হবে। তো নির্বাচনটা হবে কি করে? যদি আপনি জাতীয় সরকারটা আগেই গঠন করেন, নির্বাচন হবে কিভাবে বলেন? একটা কথা বলেন। সেই সরকার নির্বাচন করবে, নির্বাচন পরিচালনা করবে, সকল দলের অংশীদাররা থাকবে। সেই সরকার নির্বাচন করতে পারবে? তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না এখানে? কথা বললে তো হবে না, পলিটিক্যাল ম্যাচুরিটি। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে বৈষম্য ছাত্র ভাইরা, এরা যে গোল্ডেন এবং ট্রিমেন্ডাস কাজটা জাতির জন্য করেছে, এখন তাদের পেছনে যেই শক্তিটা রয়েছে, যে ছদ্মবেশী কিছু লোক বা শক্তি বসে আছে, তারা যে সমস্ত বুদ্ধি পরামর্শ দিচ্ছে, এতে কিন্তু আমাদের দেশের গণতন্ত্র এবং অভ্যুত্থানের পক্ষে যাবে না। আমি এক্ষেত্রে প্রখ্যাত লেখক আহমেদ সফার একটা কথা উদ্ধৃতি করতে চাই এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের কাছে। বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে দেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন তা শুনলে দেশের আমূল পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তনটা কি? আমি জানতে আসবো যে সামনে তাহলে কি হলে এই রাজনৈতিক দলগুলো মনে করবে সরকার আস্থার জায়গায় আছে, তাদের প্রতি কনফিডেন্স রাখা যায় বা তাদের প্রতি দায়িত্ব দিয়ে নির্বাচনের দিকে যাওয়া যায়? কোন ধরনের সরকার তারা চাইছে? বিরতির পর সেই আলোচনায়। অনেক ধন্যবাদ দর্শক। আমরা আসলে রাজনীতি ভালোভাবে নির্বাচনের দিকে চাই, সবাই নিশ্চয়ই এটা চাই, রাজনৈতিক দলগুলোও চায়। তবে কি ধরনের সরকার তাদের মধ্যে আস্থা নিয়ে আসবে এবং কোন সরকার তাদের কাছে নিরপেক্ষ মনে হবে, সেই প্রশ্ন আমি তাদের কাছে করতে চাই। খুবই বড় প্রশ্ন, আমি জানি না ছোট দিতে পারবেন কিনা। রাজিকুজ্জামান রতন, অপশন যদি বলা হয় তাহলে কি আছে? এই সরকারের অধীনে নির্বাচন, অথবা 1-11-এর সময় একটা জরুরি অবস্থার মধ্যে নির্বাচন, অথবা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন, সরকারের অধীনে নির্বাচন, জাতীয় সরকারের নির্বাচন, এছাড়া তার কোনো অপশন নাই। নিরপেক্ষ কাকে মনে হবে আপনাদের? প্রথমত নির্বাচনের জন্য একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশটা কিভাবে তৈরি হতে পারে? নির্বাচন কমিশনটাকে জনগণের কাছে এই জায়গায় আসতে হবে যে নির্বাচন কমিশনটা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়েছে। 2,
নির্বাচনে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করার যে অতীতের ধারাবাহিকতা আছে সেগুলো ছিন্ন করা হয়েছে, এরকম একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। 3, নির্বাচনকালীন সরকারের যে সরকার থাকবেন, এই সরকার দীর্ঘদিন কাজ করতে করতে তারা কিন্তু কিছু ক্ষেত্রে বিতর্কিত হয়েছেন, কিছু ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু সন্দেহের উদ্রেক করেছেন। তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের এমন একটা কাঠামো থাকতে হবে যাতে মনে হবে যে ওই নির্বাচনকালীন সরকার নির্বাচনকে প্রভাবিত করবেন না। তাহলে এইটা একটা তৈরি করতে হবে। ফলে আস্থা কিন্তু বায়বীয় কোনো ব্যাপার না, আস্থা কিন্তু দৃষ্টান্ত দেখে তৈরি হয়। ফলে সেই দৃষ্টান্তটা তৈরি হতে পারে। আর যদি যেমন এই সরকারের প্রথম থেকে বলেছে না, ছাত্ররাই আমাকে বসিয়েছে, ফলে আমার তো ইচ্ছা ছিল না, কিংবা আমি কিন্তু যে কোনো সময় চলে যাব। তাহলে এইরকম যে কথাগুলো বলে তিনি কিন্তু জনমনে এইটা দিয়েছেন ধারণাটা যে এই ছাত্ররাই হচ্ছে তার ভবিষ্যৎ উত্তরাধিকার। তাহলে এই সরকারের ক্ষমতায় থেকে ওই ছাত্ররা যদি আবার নির্বাচনে আসে, তিনি কি উত্তরাধিকারকে একই কথাই তাহলে আসছে। এটিও তাজ রহমান, যদি আসলো না, তারা আসলে নিরপেক্ষ প্রমাণ করতে পারলো না, এই সরকার কি চাইবেন? কার অধীনে নির্বাচন? নিরপেক্ষ কেমনে হবে? না হলো না, ধরেন ওই আলোচনাতে না গেলাম, তাহলে কাকে চাবেন? আরেকটা ফর্ম ইন্টারিম গভর্নমেন্ট হইতে হবে যারা এই বৈষম্য বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই। আপনি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করবেন, আপনার লোক ক্ষমতায় বসে থাকবে, আপনি সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল লেভেল প্লেইং কি করে হবে? আপনি এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আমার ভাইরা যারা এই জাতির উজ্জ্বল একটা নক্ষত্র হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ওনারা নিজেদেরকে বিতর্ক করে ফেললেন রাজনৈতিক দলের সাথে লাগালাগি করে, সবার সাথে। এত তাড়াতাড়ি ক্ষমতার মোহ হয়ে গেছে, ডিসিরা প্রটোকল দেয় বিভিন্ন জায়গায় গেলে, এসপিরা প্রটোকল দেয়, ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতেছেন ওনাকে পুলিশ স্যালুট দিচ্ছে। কোন ক্যাটাগরি, হোয়াট কাইন্ড অফ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যে উনি আপনার স্যালুট পাচ্ছে? সম্মান দিবে সবাই, আমরাও সম্মান দিই, স্নেহ করি, আদর করি, ভালোবাসা সবই ওনাদের। কিন্তু আপনি যখন রাজনীতি থেকে নিজের পুঁজিপুত আওয়ামী লীগের মতো দেশটা যেমন মনে করেছিল, মুক্তিযুদ্ধকে মনে করেছিল, আপনিও মনে করছেন 24 আমাদের এই দেশ, এখন আমাদের 24 মুক্তিযুদ্ধ হয়েছে। এটা ঠিক না। মুক্তিযুদ্ধ 71 হয়েছে, 24 আপনারা এই দেশের আরেকটা গণ অভ্যুত্থান দিয়ে দেশের গণতন্ত্র সংশোধিত করার জন্য, কিন্তু আপনারা সেটাকে ওন করে নিচ্ছেন একা করে। তাই তো ডিভিশন পলিটিক্যাল পার্টির মধ্যে তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে আমি আজিজুল বারী হেলালের কাছে জানি, তিনি বলছেন যে আমরা দরকার হলে আরেকটি এরকম অন্তর্বর্তীকালীন সরকার যাব। আপনাদের কি তাই মত? না, আরেকটি আমি বলছি সেটা না, আমি যে এই সরকারই তার নিরপেক্ষতা প্রদর্শন করবে। যে সমস্ত কথা উঠে এসছে যে বিভিন্ন অঞ্চলে যে আমাদের এই সরকারের প্রশাসন যেভাবে কোনো একটি আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে প্রোটোকল দিচ্ছে, যেভাবে সম্মান দেখা দিতেই পারে, এইটা আস্তে আস্তে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। আর আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত, যেহেতু তার পারফরমেন্সের ঘাটতি রয়েছে, বিভিন্ন প্রতিবিপ্লবী সিন্ড্রোম আমরা আগেও দেখেছি, আবারও দেখছি, বিভিন্ন কথাবার্তা, তর্ক বিতর্ক এত উঠছে যে পতিত ফ্যাসিবাদের সমস্ত দুষ্কর্মের কথা আমরা ভুলে যাচ্ছি, সমস্ত অন্যায়ের কথা আমরা ভুলে যাচ্ছি, তারা এত তর্ক বিতর্ক তুলেছে। সুতরাং দ্রুত এই সরকারকে উচিত একটি নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য রতন ভাই যেটা বলেছে যে সেই সমস্ত ন্যূনতম সংস্কার যেটা বিএনপি বলছে সেটা করে আপনি জনগণের অর্থাৎ রাজনীতির যে শূন্যতা সৃষ্টি, সেখানে আপনি রাজনৈতিক সরকার এখনো তার মানে সরকার আস্থার জায়গায় আছে এবং এই সরকারের অধীনে নির্বাচন সবাই চাইছে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।